কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। দেশ জুড়ে নাগরিকত্ব নিয়ে নানান প্রশ্ন, বিশেষ করে আবার সেই প্রশ্ন ফেরত আসছে নানান নির্দিষ্ট কিছু সম্প্রদায় বা নির্দিষ্ট কিছু মানুষকে কেন্দ্র করে। এই বিষয়টাকে ঘিরে বিশেষ করে মতুয়া সমাজ থেকে শুরু করে যারা একটু ডিস্ট্রিক্ট বা আউটস্কার্টসে রয়েছেন সেই মানুষদের মধ্যে কিন্তু উত্তেজনা এবং উদ্বেগ আরো বেশি করে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে আমাদের নানান প্রশ্ন মাথায় আসছে এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা প্রত্যেকেই হচ্ছি। নানান প্রশ্ন উঠছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য রাজনীতি কোন দিকে এগোচ্ছে, মানুষ কোন পথ বেছে নেবেন, এই প্রশ্নের উত্তর না জানা থাকলেও আজকে আলোচনার মধ্যে দিয়ে সেই বিষয়টাকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ, তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না। সঙ্গে রয়েছেন মানিক ফকির স্যার। অনেক অনেক স্বাগত কথাবার্তা টিভির পর্দায়। নতুন বছর, কিন্তু ইস্যু যেগুলো উঠছে, যে বিতর্কগুলো আসছে, সেগুলো নেহাত নতুন নয়। সুতরাং এসআইআর, এনআরসি, এই বিষয়গুলো বারবার এসেছে এবং বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। কতটা প্রভাব ফেলবে এই বিষয়গুলো বর্তমান পরিস্থিতিকে? দেখুন, বর্তমান পরিস্থিতি বলতে আমাদের কাছে এখন সবার মাথায় হচ্ছে 2026-এর নির্বাচন। এই নির্বাচনে বিজেপি, আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু 2026 সাল। 2026 মানে তথাকথিত হিন্দু রাষ্ট্র ঘোষণা। অলরেডি হিন্দু রাষ্ট্রের অন্যান্য কাজগুলো হয়ে গেছে, 90% কাজ হয়ে গেছে, সেন্ট্রাল ভিস্টা হয়ে গেছে। কারণ 2027-এর মধ্যে আছে ডিলিমিটেশনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এমপি সিট কমিয়ে অর্ধেক হয়ে যাওয়ার করে দিতে পারে এবং বাঙালির বার্গেনিং পাওয়ার চলে যাবে। ফলত বাঙালি জাতিকে শেষ করতে গেলে যা যা করতে হয় সেইগুলো চারিদিক থেকে ঘিরে ফেলছে বিজেপি, এবং তারই একটা অন্যতম হাতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচক আধিকারিক যিনি, তাকে যে নেওয়া এবং ওই আইনটা পাল্টে এটাই বেআইনিভাবে নেওয়া হয়েছে, সেটা তো অন্য একটা প্রসঙ্গ। দ্বিতীয়ত, আমরা যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে তিনটি জিনিসকে অনীহা করা হয়েছিল। একটা হলো রাজনীতি, মানুষ রাজনীতি বুঝবে না, বুঝতে চায় না, অথচ সবটাই রাজনৈতিক সিদ্ধান্ত। মানুষ ল বুঝতে চায় না, বলবে ওরা উকিলরা জানে। ফলে যখন নাগরিকত্ব শব্দটার সঙ্গে আছে আইন, ফলে মুখের কথার কোনো গল্প নেই, আমরা আবেগের কথা ভাবছি। আর একটা হচ্ছে রাজনীতি, আইন, আর একটা হলো ইতিহাস। অর্থাৎ আমরা যেহেতু বাম আমলে চে গুয়েভারার জীবনী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী পড়েছি, কিন্তু কখনো আরএসএস পড়িনি। আরএসএস কি চাইছে, কি বলছে, ইতিহাস জানি না। ফলে আমরা ধরতে পারছি না, মানুষ বুঝতে পারছি না বিষয়টা কি। এই যে এসআইআর হচ্ছে, এসআইআর কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে এটা সংবিধানের 326 নম্বর ধারা অনুসারে। 326 নম্বর ধারা মানে হচ্ছে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। আমরা কিন্তু আমাদের শিক্ষিত জনরা কি বলছে যে আমাদের 1950-51 সালের জনপ্রতিনিধি আইনে তো সব নেই। সেখানে 7 নম্বর ফর্ম ফিল আপ করে বলতে হবে, সন্দেহ করতে হবে, অমুক লোককে সন্দেহ হয়, তারপরে তাকে জেরা করবে, তারপরে তার নাম বাতিল হবে। এটা আমরা নাগরিকত্ব জনপ্রতিনিধিত্ব আইনের মধ্যে ঢুকে আছি, কিন্তু চাল ভাজার মুড়ির মধ্যে কোনো পার্থক্য নেই। আইনের ফাঁকটা এরকম ভাবে ওরা করেছে যে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তাহলে নাগরিককে বাঁচবো, তাহলে নাগরিককে বাঁচতে গিয়ে তাহলে কি বলছে 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তারা নাগরিক, তারপরে এসে যারা নাগরিকত্বের সার্টিফিকেট অর্জন করেছে তারা নাগরিক। তাহলে তাদের নাম উঠেছে ভারতের প্রথম ভোটার তালিকা 1952 সালে। বলে এসআইআর এর গল্পটা কিন্তু 52-তে এসে যাবে। 2002-এর যে গল্প, এটা সম্পূর্ণ মিথ্যা, এর সঙ্গে কোনো আইনের সম্পর্ক নেই। 2002-এ কোনো এসআইআর আগে হয়নি। এসআইআর ভারতবর্ষেই হয়নি। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন। স্পেশাল কখন হয়? দেখা গেল একটা গ্রামের সব লোক মারা গেছে, 2-4 জন বেঁচে আছে, বান বন্যা হয়েছে, আগুন লেগে গেছে, সেই দুজনকেও ভোটার তালিকায় নাম তুলতে হবে সংবিধানের 325 নম্বর ধারা। তাহলে এসআইআর তো ওইভাবে
স্পেশাল গোটা রাজ্য জুড়ে স্পেশাল কেন? এটা একটা মিথ্যা কৌশল। ধরা যাক 2002-এ একটা মানুষ বেনাগরিক হয়েছে। মানুষকে আকাশ থেকে পড়ে না মায়ের পেট থেকে পড়ে? মায়ের পেট থেকে। তাহলে একটা মানুষ তখনই সে বেনাগরিক হবে যদি তার মা বাবা বেনাগরিক হয়। তাহলে 2002-এ যার নামটা উঠলো, বাতিল হলো, তাহলে তার জন্ম কত? তার জন্ম 1980-82। তাহলে সে 80-82-তে তার মা বাবা জন্ম নেওয়ার পর বেনাগরিক হলো কেন? তার মা বাবার জন্ম, তার মা বাবা বেনাগরিক ছিল। তাহলে তার মা বাবা হয়ে যাচ্ছে 60, 62, 65। তাহলে তার মা বাবা কি করে বেনাগরিক ছিল বলি সে বেনাগরিক? তাহলে তার মা বাবা 1952 ভোটার। আমাদের ভারতে প্রথম পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হয়। পাসপোর্ট ভিসা ছাড়া যে ভারতবর্ষে ঢুকেছে তার 3 বছর জেল, 50,000 টাকা ফাইন। ওই আইনটাকে এখন করে দেওয়া হয়েছে 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। যে কারণে কয়েকদিন আগে বললো না, ভুয়ো কাগজ দেখালে পরে 5 বছর না 7 বছর জেল, ওইটা আসলে মানুষ এগুলো জানে না। কোনো পলিটিক্যাল দল, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, কেউ, কোনো শিক্ষিত ডাক্তার হোক, মুক্তার হোক, ব্যারিস্টার হোক, কেউ পড়াশোনা করেনি, এটা প্রয়োজন পড়েনি বলে। ফলে এই না জানার সুযোগটা নিয়ে নিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং যেটা মারাত্মক সেটা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত আমরা চুপ করে আছি, যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তিনি নাগরিক হতে পারতেন না। কারণ এখানে বলছে যে মাধ্যমিক পাস চাই, মাধ্যমিক পাস চাই। যাদের 2002-এ নাম নেই, তাদের 1987 পর্যন্ত যদি জন্ম হয়, তাহলে কি কি দেখাতে হবে? তার মধ্যে মাধ্যমিকের সার্টিফিকেট। আরে ভাই, আমার মনে করুন কোনো একটা লোক মনে করছে আমার ছেলেকে আমি মানে 1 ক্লাসও কোনো স্কুলে পড়াবো না, বাড়িতে পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে সে কি নাগরিক নয়? সেও তো নাগরিক। সে পড়বে কি পড়বে না সেটা তো তার বিষয়। ফলে এই যে ভয়াবহ অন্যায়গুলো রাষ্ট্র করছে নির্বাচন কমিশনের মাধ্যমে, সেটা বাঙালিরা বিভক্ত হয়ে যাওয়ার ফলে বাঙালিরা বুঝতে পারছে না, এবং বাঙালিরা এর বিরুদ্ধে একটা বড় আন্দোলন করলো না। বিহারে দেখুন, SIR-এ 315 জন অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছে, মানে চিহ্নিত হয়েছে। তার মধ্যে 3 জন রোহিঙ্গা এবং 78 জন বাংলাদেশের মুসলমান বা পাকিস্তানের মুসলমান। আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে কত? 83 লাখ। তার মধ্যে মুসলিম মহিলা, শুধু মুসলিম মহিলা হচ্ছে 22 লাখ। এরপরও আমরা পশ্চিমবঙ্গে কেন SIR করতে দিলাম? দায়ীটা কাদের? প্রত্যেকটা রাজনৈতিক দল দায়ী। প্রত্যেকটা রাজনৈতিক দল ক্যাম্প করে করে NRC করিয়েছে। এটা NRC ক্যাম্প করে করে, সমস্ত ক্যাম্প, সে সিপিএমও করছে, কংগ্রেসও করছে, তৃণমূল করছে। নির্লজ্জরা লিখে দিচ্ছে পোস্টারে, প্রকৃত নাগরিকদের যেন নাম বাতিল হয়। প্রকৃত নাগরিক মানে কি? বাঁদরামো? প্রকৃত নাগরিক মানে কি? প্রকৃত নাগরিক মানে কনস্টিটিউশনের 5 থেকে 11 নম্বর আর্টিকেল। প্রকৃত নাগরিক মানে হচ্ছে সংবিধানের 5 নম্বর আর্টিকেল। যারা সংবিধান প্রকাশের আগে জন্মগ্রহণ করেছেন, যারা সংবিধান প্রকাশের আগে 5 বছর এই ভারতে বসবাস করছেন, অথবা সংবিধান প্রকাশের আগে যাদের বাবা অথবা মা একজনে এই পারে জন্মগ্রহণ করেছে। কিন্তু অপোজিট জনা ইললিগাল হলে হবে না। এরা হলো প্রকৃত নাগরিক। প্রকৃত নাগরিক হচ্ছে 50 সালের পরে বা 48-এর পরে এসে, 52 সালে পাসপোর্ট ভিসা হয়েছে, পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে, মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসেছে। 1955 নাগরিকত্ব আইনে তখন বাই ন্যাচারালাইজেশন আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। হাতে গোনা কয়েকটা লোক, কোটি কোটি মানুষের মধ্যে। তাহলে আজকে এরা সুযোগটা পেয়ে গেছে বাঙালি জাতিকে আইনের ব্যাস দিয়ে শেষ করে দেওয়া। অর্থাৎ এই তো ঢেউ শুরু হয়েছে। 1.5 কোটি মানুষ যদি ভোটার তালিকা থেকে বাতিল হয়, তাহলে 1.5 কোটি, একজন যদি বাতিল হয়, একটা পরিবার বাতিল, পরিবারের সবাই। তাহলে 1.5 কোটি মানে ধরুন 4.5 কোটি, 5 কোটি, যেটা আমরা প্রথম থেকেই দামাল বাংলা বা আমি একই কথা বলছি। তাহলে এইটা চলতে থাকবে, চলতে দেখুন, যদি এখানেও ওই 4.5 কোটি বেনাগরিক হয়, হাতে গোনা কয়েকটা পড়ে থাকবে। কারা পড়ে থাকবে? যাদেরকে দিয়ে ঘটনাটা ঘটালো, SDO, BDO, DM, ADM, মাস্টারমশাই, এদের দিয়ে।